Hello everyone, welcome to our English tutorial from Thoron Academy. I am Nafisa Tahsin Anand, ex-cadet, Mymensingh Girls Cadet College, currently studying in Sherry Bangla Medical College with you as your English instructor. Today we are going to discuss about an interesting topic, that's prepositions. So without further delay, let's jump into our today's topic. আজকে আমরা যেই টপিকটা পড়ব সেটা হচ্ছে প্রিপোজিশন। এখন প্রিপোজিশন ওয়ার্ডটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখো এটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে প্রি, তারপর হচ্ছে পজিশন। এখন প্রি শব্দটার অর্থ কী? প্রি মানে হচ্ছে আগে, এটা আমরা সবাই জানি, আর পজিশন হচ্ছে অবস্থান। প্রিপোজিশন বলতে আসলে আমরা বুঝি অবস্থানের আগে। এখন কিসের অবস্থানের আগে? একটা সেন্টেন্সে নাউন, প্রোনাউন অথবা নাউনের কাজ করে এমন কিছু, যেমন নাউন ফ্রেজের আগে যে ওয়ার্ডটা বসে সেটাই হচ্ছে প্রিপোজিশন। হ্যাঁ, কয়েকটা প্রিপোজিশনের এক্সাম্পল আমরা দেখি যেগুলো আমরা খুব নর্মালি জানি, তোমরাও জানো। অন, টু, ইন, ফর, ফ্রম, এগুলো খুব নর্মাল কিছু প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে প্রিপোজিশন কি দাঁড়ালো? প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস যেটা হচ্ছে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের আগে বসে সেন্টেন্স মেক করতে হেল্প করে। আমরা এখন মাঝে মাঝে আমরা কনফিউজড হয়ে যাই, এরকম কিছু প্রিপোজিশনের ব্যবহার শিখব। খুব সহজে শিখব, একটা সার্কেল ইউজ করে আমরা এটা শেখার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমেই আমরা হচ্ছে একটা সার্কেল নিলাম, যে কোনো একটা স্পেস ধরি, এটা হচ্ছে একটা স্পেস। কোনো স্পেসের সারফেসকে টাচ করে যখন আমরা কোনো কিছুকে রাখি সেখানে আমরা অন ব্যবহার করি। কী রকম? যেমন ধরো, দ্য পেন ইজ অন দ্য টেবিল, মানে হচ্ছে টেবিলের ওপরে কলমটি আছে। যেহেতু কলমটা টেবিলের সারফেসকে টাচ করে আছে তাই এখানে আমরা অন ব্যবহার করছি। আর যদি কোনো কিছু একটা সারফেসের ওপরে থাকে কিন্তু সারফেসটাকে টাচ না করে থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি অ্যাবাভ অথবা ওভার। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা অ্যাবাভ ইউজ করবো আর কখন ওভার ইউজ করব। যখন একটা সারফেসের ওপরে স্থির অবস্থায় কিছু থাকে সেখানে আমরা অ্যাবাভ ইউজ করি। যেমন দ্যার ইজ আ ফ্যান অ্যাবাভ মাই হেড, আমার মাথার ওপরে ফ্যানটা আছে, ফ্যানটা কিন্তু দৌড়ে চলে যাচ্ছে না, স্থির হয়ে আছে, এই জন্য আমরা অ্যাবাভ ইউজ করছি। আর ওভার কখন ইউজ করি? যখন কোনো কিছু গতিশীল অবস্থায় একটা সারফেসের ওপরে থাকে। সেটা কীরকম? আ বার্ড ফ্লিউ ওভার মাই হেড, আমার মাথার ওপর দিয়ে একটি পাখি উড়ে গেল। যেহেতু এটা একটা গতিশীল চলমান বস্তু তাই আমরা এখানে ওভার ইউজ করছি। আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো কনফিউশন নেই। তারপর আমরা আরেকটু আগাই। এই স্পেসটার ভেতরে যখন কোনো কিছু থাকে তখন আমরা এর জন্য ব্যবহার করি ইন অথবা অ্যাট। কখন ইন ব্যবহার করব আর কখন অ্যাট ব্যবহার করব এই ব্যাপারে আমি একটু পরে কথা বলছি। এখন আরেকটু সামনে আমরা দেখি ইনটু আমরা কখন ব্যবহার করি। ইনটু ব্যবহার করি গতিশীল অবস্থায় কোনো একটা কিছুর ভেতরে আরেকটা জিনিস যখন প্রবেশ করছে সেখানে আমরা ব্যবহার করি ইনটু। ফর এক্সাম্পল, দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন, তার মানে তিনি ঢুকছেন, এই জন্য আমরা ব্যবহার করছি ইনটু। ঠিক আছে, আউট অফ, এটা হচ্ছে গতিশীল অবস্থায় কোনো কিছু বের হয়ে যাচ্ছে। যেমন দ্য টিচার ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, টিচার ক্লাস থেকে বের হয়ে গেলেন, যেহেতু তিনি বের হয়ে যাচ্ছেন তাই এখানে আমরা ব্যবহার করছি আউট অফ। ঠিক আছে, তারপরে আমরা দেখি কোনো কিছুর নিচে যখন অবস্থান করে সেটা তখন আমরা ব্যবহার করি আন্ডার বা বিলো। ঠিক আছে, আন্ডার কখন ব্যবহার করি? যখন সারফেসটাকে টাচ না করে কোনো কিছু নিচে থাকছে। যেমন দ্যার ইজ আ ক্যাট আন্ডার দ্য টেবিল, টেবিলের সারফেসের একদম সরাসরি নিচে টাচ করে নিচে কিন্তু বিড়ালটা বসে নেই, সম্ভবত টেবিলের নিচে কোনো একটা ফ্লোর আছে যেখানে বিড়ালটা বসে আছে, তাই আমরা এমন জায়গায় আন্ডার ইউজ করছি। তারপর আমরা ব্যবহার দেখব অ্যারাউন্ড। অ্যারাউন্ড কখন হয়? অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে। যেমন উই স্যাট অ্যারাউন্ড দ্য টেবিল ইন দ্য মিটিং,
তার মানে মিটিংয়ে আমরা টেবিলটির চারপাশে বসেছিলাম, টেবিলকে ঘিরে বসা আর কি, তখন আমরা ব্যবহার করি অ্যারাউন্ড। তারপর আমরা ইউজ দেখব অ্যাক্রস বা থ্রু আমরা কখন ব্যবহার করি। কোনো কিছু অতিক্রম করে চলে যাচ্ছে তখন আমরা অ্যাক্রস বা থ্রু ব্যবহার করি। যেমন আই স দেম ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিট, তার মানে হচ্ছে এটা যদি একটা রাস্তা হয় তারা এই রাস্তা দিয়ে চলে গেল, এটাকে আমরা বলছি অ্যাক্রস। ঠিক আছে, এই তো গেল খুব সাধারণ কিছু প্রিপোজিশনের ব্যবহার। এখন আমরা আর একটু ডিপলি বিষয়টাকে দেখব। একটু আগে অ্যাট আর ইন পড়ার সময় আমি বলেছিলাম যে একটু পরে আমরা এগুলোর ব্যবহার আর একটু বড় করে দেখব। এখন আমরা সেটা দেখি। তার আগে আমরা জানি আজকে আমরা পড়ব হচ্ছে প্রিপোজিশন অফ টাইম আর প্রিপোজিশন অফ প্লেস নিয়ে। ঠিক আছে, এখন প্রিপোজিশন অফ টাইমটা পড়তে আমরা একটা ট্রায়াঙ্গুলার শেপ ইউজ করি। আচ্ছা, যেমন ধরো একটা ট্রায়াঙ্গেল আঁকছি। এখন এই ট্রায়াঙ্গেলটার ওপরের দিকের স্পেসটা একটু ন্যারো, তারপর স্পেসটা আরেকটু বড় হয়েছে, তার নিচের স্পেসটা আরও বেশি জায়গা নিয়ে, তাই না? এই অল্প সময়, যখন অল্প সময়ের ব্যবধান নিয়ে আমরা কথা বলি তখন আমরা ব্যবহার করি অ্যাট। তাহলে অ্যাট কখন কখন ব্যবহৃত হবে আসলে? অ্যাট আ সার্টেন টাইম বোঝাতে, যেমন 7 AM, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছি, সেখানে ব্যবহার হবে অ্যাট। তারপর দিনের ডেফিনিট কোনো অংশ, এটা বোঝাতে আমরা ব্যবহার করব অ্যাট, যেমন অ্যাট মিডনাইট বা অ্যাট আফটারনুন, মানে দিনের নির্দিষ্ট কোনো অংশ। তার মানে খুব কম সময়ের ব্যবধান বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করছি। তারপর আমরা অন ব্যবহার করব এর চেয়ে আরেকটু বেশি সময়ের ব্যবধান বোঝাতে। সেটা কীরকম? ধরো কোনো একটা ডে বা ডেট বোঝাতে আমরা অন ব্যবহার করি, যেমন আই হ্যাভ মাই হলিডে অন ফ্রাইডে। এটা সপ্তাহের একটা দিন বোঝাচ্ছি, তাই এখানে আমরা অন ব্যবহার করছি। একটা ডেফিনিট ডেটের ক্ষেত্রে কীভাবে আমরা অন ব্যবহার করি? যেমন আই হ্যাভ মাই বার্থডে অন 7th সেপ্টেম্বর, অন 7th সেপ্টেম্বর। এটা হচ্ছে একটা ডেফিনিট ডেট, এই জন্য এখানে আমরা অন ব্যবহার করছি। যখন আরেকটু বড় পরিসরের টাইম নিয়ে কথা বলবো তখন আমরা ব্যবহার করব ইন। সেটা কীরকম? প্রথমে আমরা দেখলাম আমরা অ্যাট ব্যবহার করছি নির্দিষ্ট একটা সময়ের জন্য, অন ব্যবহার করছি নির্দিষ্ট একটা দিনের জন্য। এখন আমরা ইন ব্যবহার করব নির্দিষ্ট কোনো মাসের জন্য, মান্থ, ইয়ার, যে কোনো একটা সাল লিখতে ব্যবহার করব, ডিকেড, কোনো একটা দশক লিখতে ব্যবহার করব, ইভেন সেঞ্চুরি মানে শতাব্দী, 100 বছর নিয়ে যেটা হয় সেটা বোঝাতেও ব্যবহার করব ইন। যখন আমরা এটাকে একটা মাস হিসাবে বলবো তখন আমরা এটাকে কিভাবে দেখাবো? যেমন আই হ্যাভ মাই বার্থডে ইন সেপ্টেম্বর। এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু ব্যবহার হচ্ছে ইন। তারপর হি ওয়াজ বর্ন ইন 2000, একটা সাল বোঝাচ্ছি তাই এখানে বলছি ইন। এরকম একইভাবে যখন আমরা একটা দশক বোঝাবো বা একটা সেঞ্চুরিকে বোঝাবো, শতাব্দীকে বোঝাবো, তখন আমরা ইন ব্যবহার করব। এই তো গেল অ্যাট, অন, ইনের ব্যবহার প্রিপোজিশন অফ টাইমের। এখন আরেকটা বিষয়, আমরা একটু আগেই বললাম যে দিনের নির্দিষ্ট কোনো অংশ বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। সেটা কীরকম? আমরা বলেছিলাম অ্যাট মিডনাইট। কিন্তু দিনের দুইটা অংশ, যেটা হচ্ছে মর্নিং আর ইভিনিং, এই দুইটা বোঝাতে আমরা ইন ব্যবহার করি। এটা একটা এক্সেপশনাল কেস। আরেকভাবে ভাবা যায় যে দিনের মধ্যে মর্নিং কিন্তু বেশ বড় একটা সময়,
আর ইভিনিং, ইংলিশটা কিন্তু ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, মোটামুটি রাত 12টার আগ পর্যন্ত পুরোটা সময়টাকে ইভিনিং বলে। যেহেতু দিনের অংশগুলোর মাঝে মর্নিং আর ইভিনিং বেশ বড়, সেক্ষেত্রে এখানে ইন ব্যবহৃত হয়। কিন্তু নাইটের জন্য কিন্তু অ্যাট ব্যবহার হবে, নাইটের জন্য, আফটারনুনের জন্য নুন এবং নুনের জন্য। এটা একটু মনে রাখতে হবে ক্ষেত্রে, যেটা আমরা মাঝে মাঝেই কনফিউজড হয়ে যাই। এখন প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে কখন আমরা অ্যাট ব্যবহার করব আর কখন ইন ব্যবহার করব, এটাকেও আমরা একইভাবে সেই ট্রায়াঙ্গেল হিসাবে দেখাতে পারি। যেমন ধরো এই ট্রায়াঙ্গেলটাতে যদি ওপরের পোর্শনে আমরা অ্যাট রাখি, তাহলে নিচের পোর্শনে ইন রাখতে হবে। সেটা কীরকম? যখন একটা ছোট প্লেস বোঝাতে চাই তখন আমরা সেখানে অ্যাট বসাবো, আর বড় প্লেসের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। যেমন একটা ছোট এরিয়া, একটা পাড়াকে যদি বোঝাই, যেমন ধরো বাবুপাড়া, তখন আমরা অ্যাট ব্যবহার করব, হি লিভস অ্যাট বাবুপাড়া। কিন্তু এটা যদি একটা জেলা হয়, যেমন ধরো এটা হলো বগুড়া, হি লিভস ইন বগুড়া। ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করছি। এই দুইটাকে আমরা একই সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যেমন হি লিভস অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। এখানে দুটো প্রিপোজিশনের ব্যবহার হচ্ছে, আর ব্যবহারটাও বেশ ক্লিয়ার হয়ে যাচ্ছে। এর বাইরে আমরা অ্যাট কখন ব্যবহার করি? একটা ডেফিনিট পয়েন্ট বোঝাতে। যেমন হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। সে রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে। শেষ মাথা যেহেতু ডেফিনিট একটা পয়েন্ট, এই জন্য এখানে আমরা অ্যাট ব্যবহার করছি। আর ইন এছাড়া আমরা কখন ব্যবহার করি? ইন ব্যবহার করি একটা সারাউন্ডেড এরিয়া বোঝাতে। যেমন আই হ্যাভ আ পেন ইন মাই পকেট, তার মানে পেনটা আমার পকেটের ভেতরে আছে, এরকম বোঝাতেও ইন ব্যবহৃত হয়। একটা সারাউন্ডেড কিছু বোঝাতে আমরা ইন ব্যবহার করি। এই তো গেল এই প্রিপোজিশনগুলোর সাধারণ ইউজ। এই সাধারণ ব্যবহারগুলো ছাড়াও এই প্রিপোজিশনগুলোর কিছু বিশেষ ব্যবহার আছে, স্পেশাল ইউজ। সেটা কীরকম? যে কোনো একটা ভার্বের পেছনে যখন আমরা ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসাই, তখন সেটা ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। আর এই প্রিপোজিশনগুলো আমাদের একটু মনে রাখার দরকার আছে। এর আগে আমরা লজিক্যালি যেরকম প্রিপোজিশনগুলো শিখলাম, এইসব জায়গায় লজিক সবসময় খাটবে না। সেটা কীরকম আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন কাম ইন, কামের পরে যখন ইন বসে তখন এর অর্থ দাঁড়ায় প্রবেশ করা। যেমন খুব ইউজড একটা সেন্টেন্স, মে আই কাম ইন স্যার। আর ওরা টিচারকে জিজ্ঞেস করছি আমি কি ভেতরে আসতে পারি। এই ক্ষেত্রে কাম ইনের অর্থ হচ্ছে প্রবেশ করা। সেই একই শব্দ কাম এর পরে যদি আমরা অফ বসাই, সেটা বোঝায় জন্মগ্রহণ করা। যেমন শি কামস অফ আ নোবেল ফ্যামিলি, সে একটি সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছে। মানে তার রুট কোনটা সেটা বলতে আমরা ব্যবহার করছি কাম অফ। তারপর ধরো কাম ভার্বটার সাথে যখন আমরা অ্যাক্রস ব্যবহার করছি, অ্যাক্রস প্রিপোজিশনটা, অ্যাক্রস ব্যবহার করলে এর অর্থ দাঁড়াচ্ছে হঠাৎ দেখা। যেমন আই মেট মিনা অন দ্য মিটিং, তাকে হঠাৎ তার সাথে আমার দেখা হয়েছিল না বলে বলতে পারি আই কেম অ্যাক্রস মিনা ইন দ্য মিটিং। এর মানে হচ্ছে আমি মিনাকে হঠাৎ করে মিটিংয়ে দেখেছিলাম। তারপর কাম আপ উইথ, এটা হচ্ছে কোনো একটা আইডিয়া নিয়ে আসা। যেমন হি কেম আপ উইথ আ নাইস আইডিয়া। তাহলে দেখো একই কামের পরে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ব্যবহার করার কারণে ভিন্ন ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে। আর এখানে কিন্তু লজিক্যাল ওয়ে অফ প্রিপোজিশনের ইউজগুলো ব্যবহার হচ্ছে না। এরকম আরও কিছু এক্সাম্পল আমরা দেখি। যেমন ধরো অ্যাবাইড ইন, এর অর্থ হচ্ছে বাস করা।
অ্যাবাইড শব্দটার পরে যখন ইন বসছে এর অর্থ হয়ে যাচ্ছে বাস করা। যেমন ধরো হি অ্যাবাইডস ইন দ্য সেকেন্ড ফ্লোর অফ দিস বিল্ডিং। সে এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় থাকে। এটা ব্যবহার করছি আমরা অ্যাবাইড ইন। অ্যাবাইড বাই, অ্যাবাইড শব্দটার পরে যখন বাই বসে সেটার অর্থ দাঁড়ায় হচ্ছে মেনে চলা। যেমন প্লিজ অ্যাবাইড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। তার মানে হচ্ছে প্লিজ এই নিয়ম নীতিগুলো মেনে চলো। এরকম আরও একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ডাই দিয়ে। ডাইয়ের পরে ভিন্ন ভিন্ন প্রিপোজিশন বসার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন ডাইয়ের পরে যখন আমরা অফ বসাই তখন এটা ব্যবহৃত হয় ডিজিজ বা হাঙ্গার এর কারণে মারা যাওয়ার ক্ষেত্রে। যেমন হি ডাইড অফ ম্যালেরিয়া। তারপর আমরা দেখি ডাই ইন, এটা বসে হচ্ছে ব্যাটেল, ওয়ার, অ্যাক্সিডেন্ট এর ক্ষেত্রে। যেমন হি ডাইড ইন রোড অ্যাক্সিডেন্ট। এরকম কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে সেখানে আমরা ডাইয়ের পরে ইন বসাই। ডাই ফর, কোনো একটা মহৎ উদ্দেশ্যে মারা গেলে সেখানে আমরা বলি ডাই ফর। সেটা কীরকম? ডাই ফর সামওয়ান অর কান্ট্রি। যেমন হি ডাইড ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। ডাই এর পরে যখন আমরা বাই বসাই সেটা সুইসাইড বোঝায়। যেমন হি ডাইড বাই সুইসাইড। এই পর্যন্তই আমরা প্রিপোজিশনগুলো আজকে শিখলাম। আশা করি প্রিপোজিশনের ওভারঅল একটা ধারণা তোমরা পেয়েছো। এরপরে এইসব কনফিউজিং প্রিপোজিশনগুলো নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না।